জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। জনগণের নয়, এরা চীন, ভারত ও রাশিয়ার সরকার। এদের হাতে দেশের জনগণ নিরাপদ নয়। অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিক্ষোভ ও মিছিল শেষে বলেছেন বিএনপি নেতা শাহাদাত হোসেন। এরপর জানাবো বিএনপির কালো পতাকা মিছিলে আইন শৃঙ্খলা বাহিনীর অতর্কিত হামলা। সারা দেশে দলের ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫০ নেতা গ্রেপ্তার, আহত অর্ধশতাধিক। এদিকে বছর জুড়ে নির্বাচন। ১২ ফেব্রুয়ারি নওগাঁ ২ আসনে, ৯ মার্চ কুমিল্লায় ময়মনসিংহ সিটি সহ স্থানীয় সরকারের ২৩৩ প্রতিষ্ঠানে। ঈদের পর শুরু উপজেলা নির্বাচন, জুলাই থেকে অন্যান্য স্থানীয়। জানিয়ে দেব বিশ্ব ইজতেমা ময়দানের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। ইজতেমায় দলে দলে আসছেন মুসল্লিরা। এবং সর্বশেষ জানিয়ে দেব সীমান্তের ওপারে ভয়াবহ যুদ্ধ, এপারে আতঙ্ক। এ নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। সরকার জনগণের নয়, ভারত, চীন, রাশিয়ার, বলেছেন ডাক্তার শাহাদাত। একটি অবৈধ সংসদ অধিবেশন বসেছে, সেখানে আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন বিএনপি নাকি জয়ের নিশ্চয়তা না পেয়ে নির্বাচনে আসেনি, অথচ তারা ভারত, রাশিয়া, চীনের নিশ্চয়তা নিয়ে দেশের ৯৫% মানুষকে বাদ দিয়ে নির্বাচন করেছে। যে নির্বাচন মানুষ বয়কট করেছে, এরা জনগণের নয়, চীন, ভারত ও রাশিয়ার সরকার, বলেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, এই সরকারকে মানতে আমরা বাধ্য নই। বিএনপি কোনো দেশের নিশ্চয়তা নিয়ে ক্ষমতায় যেতে চায়নি, আন্দোলনও করেনি, রাজনীতিও করে না। জনগণ নিয়ে আমরা রাজনীতি করি, দেশের মানুষ বিএনপির সঙ্গে আছে। এই অবৈধ সংসদের ৩০০ সদস্যদের মধ্যে ১৯৯ জন হচ্ছেন ব্যবসায়ী, ২৬ জন রাজনীতিবিদ পেয়েছে, বাকিরা অন্যান্য পেশার। এখানে আবার দিল্লির প্রার্থীও আছে। মঙ্গলবার ৩০ জানুয়ারি বিকেলে নগরের কাজীর দেউরি নসিমন ভবনের সামনে দলীয় কার্যালয়ের মাঠে অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে কালো পতাকা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। ডাক্তার শাহাদাত আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের দমন পীড়ন করতে দ্রুত বিচার আইনকে স্থায়ী করার অপচেষ্টা চলছে। এরই মধ্যে কুইক রেন্টালের নামে ৯০,০০০ কোটি টাকার দায় মুক্তি আইন পাশ করেছে। তারা লুটপাট করবে, কিন্তু জনগণ প্রতিবাদ করতে পারবে না। যদি প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে মামলা হবে। সাংবাদিক সহ যারা সত্য কথা বলে তাদের দমন করতে আইসিটি আইন করা হয়। শিক্ষা ব্যবস্থা নিয়ে ডাক্তার শাহাদাত বলেন, অনেকে শরীফ থেকে শরীফা হয়ে গেছে, তারা শিক্ষার হার বেশি দেখিয়েছে, কিন্তু দিন দিন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো। মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাবে। বিএনপির মিছিল থেকে গ্রেপ্তার ৫০ জন, আহত শতাধিক। বিএনপির কালো পতাকা মিছিলে আইন শৃঙ্খলা বাহিনী অতর্কিত হামলা চালিয়ে সারা দেশে দলের ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৫০ জনের অধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ বিএনপির। এছাড়া পুলিশি হামলায় প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করেছে দলটি। মঙ্গলবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আজ বিএনপির পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে হামলা ও নিপীড়ন নির্যাতন চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অবৈধ সরকার বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের ওপর পুলিশকে লেলিয়ে দিয়েছে। আজ দুপুরে উত্তরার কোনো উস্কানি ছাড়াই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের সঙ্গে অশালীন আচরণ করে এবং ধাক্কা দিয়ে জিপে উঠিয়ে নিয়ে যায় পুলিশ। আমরা গণমাধ্যমে দেখলাম ডক্টর মঈন খান পুলিশের উদ্দেশ্যে বারবার বলছিলেন তার অপরাধ কি, কিন্তু পুলিশ তার কথার কর্ণপাত না করে মঈন খানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপক, বিজ্ঞানী ও কীর্তিমান মানুষকে পুলিশ ধাক্কা দিয়ে জিপে উঠিয়ে নিয়ে যায় এবং নাজেহাল করে। পরে তাকে ছেড়ে দিলেও তার সঙ্গে আটক হওয়া অন্য নেতাকর্মীদের এখনো ছেড়ে দেয়নি। তিনি বলেন, বিএনপির কালো পতাকা মিছিল থেকে বিনা কারণে বিএনপির প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীমকে বাগেরহাটের রামপাল থেকে এবং মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সহ মহিলা দলের ৪ জন নেত্রীকে রাজধানীর উত্তরা থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে তুলে নিয়ে যায় পুলিশ। সুলতানা আহমেদ সহ মহিলা দলের নেত্রীদেরকে এখনো পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি। এ নিয়ে তাদের পরিবার পরিজন গভীর উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন।
বছর জুড়েই নির্বাচন। 12ই ফেব্রুয়ারি নওগাঁ 2 আসনে, 9 মার্চ কুমিল্লা, ময়মনসিংহ সিটি সহ স্থানীয় সরকারের 233 প্রতিষ্ঠানে, ঈদের পর শুরু উপজেলায়, জুলাই থেকে অন্যান্য ও স্থানীয়। বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করেই অন্যান্য নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছে নির্বাচন কমিশন ইসি। এবার দ্বাদশ জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি। যে কোনো সময় এই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আর মার্চে রোজার মধ্যে উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে ইসিতে। আগামী 12ই ফেব্রুয়ারি নওগাঁ 2 আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরে 9 মার্চ কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচন, ময়মনসিংহ সিটিতে সাধারণ নির্বাচন এবং একই দিনে 233 স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে ভোটের তফসিল ইতিমধ্যে ঘোষণা করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। এছাড়া মার্চে রোজার মধ্যে তফসিল ঘোষণা হবে উপজেলা নির্বাচনের। পরে 4-5 ধাপে এই নির্বাচন শেষ করেই অন্যান্য আটকে থাকা নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। ইসির কর্মকর্তারা বলেছেন 2024 সাল জুড়েই বিভিন্ন নির্বাচন রয়েছে, তাই এই বছরকে নির্বাচনী বছর হিসেবেই দেখছে ইসি। নির্বাচন কমিশন আটকে থাকা বিভিন্ন নির্বাচনের তালিকা তৈরি করছে। এই কমিশন দায়িত্ব নেওয়ার পর 1 যুগ থেকে আটকে থাকা নির্বাচনও শেষ করেছে। তাই আগামীতে ইউনিয়ন, পৌরসভা, জেলা পরিষদ যেসব নির্বাচন আটকে আছে সেগুলো করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে। ইজতেমায় দলে দলে আসছেন মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার 2রা ফেব্রুয়ারি ভোরে আম্বয়ানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে 57তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। এরই মধ্যে ইজতেমা ময়দানের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে 4 স্তরের নিরাপত্তা বলয় ছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ইজতেমা ময়দানে 160 একর জমিতে শামিয়ানা টাঙ্গানো প্রায় সম্পূর্ণ। বুধবার 31 জানুয়ারি সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকার মুসল্লিরা আসতে শুরু করেছেন মাঠে। জেলাওয়ারি বিভক্ত খিত্তায় উঠেছেন তারা। মুসল্লিদের সুবিধার্থে পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, টয়লেট ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় মাঠের ভেতরে ও বাইরে 6000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবে। এছাড়া 2 শতাধিক সিসিটিভি, 14টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো মাঠ পর্যবেক্ষণ করা হবে। পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ময়দানে তাদের অবস্থান জোরদার করতে শুরু করেছে। ইজতেমার প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে ইজতেমার শীর্ষ মুরব্বী ইঞ্জিনিয়ার মাহফুজ বলেন, আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। তবে তুরাগ নদীর অপর প্রান্তে একটি রাস্তায় স্থানীয় লোকজন প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। এটি সমাধান হলে লাখ লাখ মুসল্লি জামায়াত সহজ হবে। এদিকে রোববার 4 ফেব্রুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। সীমান্তের ওপারে ভয়াবহ যুদ্ধ, এপারে আতঙ্ক। মিয়ানমারের রাখাইন রাজ্যের দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সঙ্গে প্রায় 2 মাস ধরে লড়াই চলছে, যে কারণে মিয়ানমারের অভ্যন্তরের গোলাগুলির মর্টার সেলের শব্দে এপারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবনের নাইক্রোছড়ি, ঘুমধুম, উখিয়া, পালংখালী ও টেকনাপের হোয়াইং সহ বিভিন্ন এলাকা ওপার থেকে মর্টার সেল, বুলেট ছুড়ে আসার পর থেকে এই আতঙ্ক আরও বেড়ে গেছে। নিরাপত্তার কারণে ইতিমধ্যে ঘুমধুমের 8টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সম্প্রতি মিয়ানমারের গোলার সীমান্তের এপারে এসে পড়লে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যায়, মিয়ানমার নাইক্রোছড়ি সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে মিয়ানমার অংশে 3 দিনে অর্ধ শতাধিক মর্টার সেলের বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এপারের সীমান্ত এলাকাগুলো। উখিয়া টেকনাপের সীমান্তে মিয়ানমারের ওপারের সীমান্তের কাছাকাছি হেলিকপ্টার উঠতে দেখা যাচ্ছে বলে জানান স্থানীয়রা। ঘুমধুমের স্থানীয় বাসিন্দা হাফেজ আহমেদ জানান, গত সোমবার থেকে বুধবার সকাল পর্যন্ত প্রায় 100 বার গোলাগুলির শব্দ শোনা গেছে। শুধু তাই নয়, একটি মর্টার সেল হোয়াইঙ্কা উপজেলায় ঘুমধুম ইউনিয়নের তুমরব্রুর পশ্চিম কুল এলাকায় এক প্রবাসীর বাড়িতে এসে পড়েছে। এরপর থেকে আতঙ্ক আরও বেড়ে গেছে।